যে ২২ খাতের আয়ের আছে কর অব্যাহতির সুবিধা, তা আজকে আমরা আলোচনা করব। একজন করদাতাকে তার সব ধরনের আয়ের উপর কর দিতে হয় না। কোনো কোনো আয় থাকে পুরোপুরি করমুক্ত, আবার কোনো আয়ে নির্দিষ্ট সীমা পর্যন্ত কর অব্যাহতি সুবিধা মেলে। নতুন আইন আয়কর আইনে এমন ২২টি খাত চিহ্নিত করা হয়েছে। এবার দেখা যাক কোন কোন আয়ে এমন সুবিধা পাবেন। ১. সরকারি পেনশন তহবিল থেকে করদাতার গৃহীত বা বকেয়া পেনশন। ২. সরকারি আনুতোষিত তহবিল থেকে করদাতার প্রাপ্ত ২,৫০,০০,০০০ টাকা পর্যন্ত। কোনো স্বীকৃত ভবিষ্যৎ তহবিল, অনুমোদিত পার্থক্য তহবিল, পেনশন তহবিল এবং অনুমোদিত আনুশাসিত তহবিল থেকে এদের সুবিধাভোগীদের মাঝে বিতরণ করা যায়, যাতে ইতিমধ্যে করারোপ করা হয়েছে। ৪. ১৯২৫ সালের ভবিষ্যৎ তহবিল আইনে প্রযোজ্য এমন কোনো ভবিষ্যৎ তহবিলে উদ্ধৃত বা উপচিত অথবা ভবিষ্যৎ তহবিল হতে উদ্ধৃত আয়, সরকারি সংস্থা, স্থানীয় কর্তৃপক্ষ বা স্বায়ত্তশাসিত বা আধা স্বায়ত্তশাসিত সংস্থা এবং তাদের নিয়মিত ইউনিট বা প্রতিষ্ঠানের কর্মচারীদের স্বেচ্ছায় অবসর গ্রহণের সময় ওই উদ্দেশ্যে সরকার কর্তৃক অনুমোদিত কোনো পরিকল্পনা অনুসারে গৃহীত যে কোনো পরিমাণ অর্থ। পেনশনার্স সেভিংস সার্টিফিকেট থেকে সুদ হিসেবে গৃহীত কোনো অর্থ বা গৃহীত অর্থের সমষ্টি, যেক্ষেত্রে সংশ্লিষ্ট আয় বর্ষের শেষে ওই সার্টিফিকেটের বিনিয়োগ করা অর্থের মোট পুঞ্জীভূত অর্জিত মূল্য, প্রকৃত মূল্য, আক্ষরিক মূল্য, ক্রয় মূল্য অনধিক ৫০,০০,০০০ টাকা পর্যন্ত। কোনো নিয়োগকারী কর্তৃক কোনো কর্মচারীর ব্যয় পুনর্ভরণ যদি ওই ব্যয় সম্পূর্ণরূপে এবং আবশ্যকতা অনুসারে কর্মচারীর দায়িত্ব পালনের সূত্রে খরচ হয়। নিয়োগকারীর জন্য ওই কর্মচারীর মাধ্যমে এমন ব্যয় নির্বাহ সর্বাধিক সুবিধাজনক ছিল। ৮. কোনো অংশীদারি ফার্মের অংশীদার হিসেবে কোনো করদাতা কর্তৃক মূলধনী আয়ের অংশ হিসেবে প্রাপ্ত আয়ের অংশ যার উপর ওই ফার্ম কর্তৃক কর পরিশোধ করা হয়েছে। হিন্দু অবিভক্ত পরিবারের সদস্য হিসেবে একজন করদাতা যে পরিমাণ অর্থ প্রাপ্ত হন যার উপর ওই পরিবার কর্তৃক কর পরিশোধিত। ১০ বাংলাদেশী কোনো স্বাভাবিক ব্যক্তি করদাতা কর্তৃক বিদেশে উপার্জিত কোনো আয় যা তিনি বৈদেশিক রেমিটেন্স সম্পর্কিত বিদ্যমান আইন অনুসারে বাংলাদেশে এনেছেন। কোনো করদাতা কর্তৃক ওয়েস্ট আর্নার্স ডেভেলপমেন্ট ফান্ড, ইউএস ডলার প্রিমিয়াম বন্ড, ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড, ইউরো প্রিমিয়াম বন্ড, ইউরো ইনভেস্টমেন্ট বন্ড, পাউন্ড স্টার্লিং ইনভেস্টমেন্ট বন্ড বা পাউন্ড স্টার্লিং প্রিমিয়াম বন্ড থেকে গৃহীত হয়। রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, পার্বত্য জেলার ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কোনো স্বাভাবিক ব্যক্তির আয় যা কেবল ওই পার্বত্য জেলায় পরিচালিত অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে উদ্ভূত হয়েছে। কোনো স্বাভাবিক ব্যক্তির কৃষি থেকে আয় খাতের আওতাভুক্ত অনধিক ২,০০,০০০ টাকা পর্যন্ত আয় যদি ওই ব্যক্তি পেশায় একজন কৃষক হন। জমি চাষাবাদ থেকে আয় কিংবা সুদ বা মুনাফা বাবদ অনধিক ২০,০০০ টাকা আয় ছাড়া অন্য কোনো আয় থাকে। ১৪ ২০২০ সালের ১ জুলাই থেকে ২৪ সালের ৩০ জুন পর্যন্ত নিবাসী বা অনাবাসী বাংলাদেশি ব্যক্তির আয়। যেমন হচ্ছে আয়ের খাতগুলো হলো সফটওয়্যার ডেভেলপমেন্ট, সফটওয়্যার অ্যাপ্লিকেশন কাস্টমাইজেশন, নেশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিটার নেটওয়ার্ক, ডিজিটাল অ্যানিমেশন, ওয়েবসাইট অ্যানিমেশন এরকম যতগুলো রয়েছে তার উপরে। ১৫ ২০২৪ সালের জুন মাস পর্যন্ত হস্তশিল্প রূপান্তরিত হয়। ১৬ ক্ষুদ্র ও মাঝারি শিল্প থেকে আয়। শিল্প মালিক নারী হলে বার্ষিক টার্নওভার অনধিক ৭০ লাখ টাকা এবং অন্য ক্ষেত্রে বার্ষিক টার্নওভার ৫০ লাখ টাকা। ১৭ শর্ত সাপেক্ষে ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান ব্যতীত ব্যক্তি কর্তৃক জিরো কুপন বন্ড থেকে উদ্ধৃত আয়। ১৮ চাকরি থেকে আয় এর যাতায়াত, চিকিৎসা ভাতা, অন্যান্য ভাতা হিসেবে প্রাপ্ত মোট আয়ের ১/৩ বা ৪.৫ লাখ টাকা যা কম। বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট থেকে গৃহীত সম্মানী বা ভাতা প্রকৃতির কোনো অর্থ বা সরকারের নিকট গৃহীত কল্যাণ ভাতা। সরকার থেকে কোনো পুরস্কারের অর্থ। বৃদ্ধাশ্রম পরিচালনা থেকে আয়। ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত সমুদ্রগামী বাংলাদেশি পতাকাবাহী জাহাজ যদি ওই বৈদেশিক মুদ্রা বাংলাদেশে আনে। আইনে বলা হয়েছে করমুক্ত
আয় করদাতার মোট আয়ে অন্তর্ভুক্ত হবে না। এটি রিটার্নে করমুক্ত আয়ের কলামে দেখাতে হবে। মানে এই ২২টি যেটা রয়েছে করমুক্ত আয় সেটা রিটার্নে করমুক্ত আয়ের যে কলাম রয়েছে সেখানে আমরা দেখাবো। তাহলে আমরা আজকে যে ২২টি বিষয় দেখলাম সেটা হচ্ছে যে আপনার আয়ে একটা যে কর অব্যাহতি সুবিধা রয়েছে সেটা পাবেন। তাহলে থ্যাংক ইউ সো মাচ। এখানেই আমি শেষ করছি। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলেন। থ্যাংক ইউ সো মাচ।